একটা মেয়ে তার বিবাহিত জীবনে যেদিন সে তার শ্বশুর বাড়িতে পা দেয়, ঠিক তার পরের দিন থেকেই যেন সংসারের সমস্ত দায় দায়িত্ব বুঝে নিতে শিখে যায় আর সব দায় দায়িত্ব পালন করার চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম সত্য কথা। প্রতিটা মেয়েই বোঝে যে তার সংসার জীবন কিভাবে চালাতে হবে, কি করলে সংসারে সুখ শান্তি থাকবে, কিভাবে চালালে আমার সংসারে অভাব অনটন আসবে না, প্রত্যেকটি মানুষ সুখী থাকবে, আমি সুখী থাকবো। মোট কথা হলো সংসারটাকে সুখী রাখা বা হিসেব নিকেশ করে সংসারটাকে চালানো, সমস্ত দিকে দায় দায়িত্ব সবকিছু যেন নিজের মাথায় তুলে নেয়। আর এইভাবেই সংসার জীবনে যেদিন থেকে বিয়ে হয়ে আসে তার পরের দিন থেকেই সে তার সংসারটাকে নিজের আপন করে নেয়, আর আপন করে নেওয়ার মধ্য দিয়ে সে সুখী হতে পারে, সবাইকে সুখী করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের এই গ্রামীণ পরিবেশে যেদিনই বৃষ্টি হবে তার পরের দিনের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু উপলব্ধি করতে পারবে যদি কেউ গ্রামে থাকো। দেখো, এই যে কালকে বৃষ্টি হয়েছে, তো কদিন যা গরম ছিল, সত্যি বলছি এই গরমের মধ্যে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। আর গরম মানে এমন একটা গরম, সে ভ্যাপসানি গরম, খুব অস্বস্তিপূর্ণ গরম। কিন্তু কি করব, করে চলে যেতেই হবে, এছাড়া তো উপায় নেই। তো আজ একটু রেহাই পেয়েছি। কালকে রাত্রিতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ হয়েছে, বাজ পড়েছে, একটু অল্প ঝড় হয়েছে। আমাদের এখানে না, অনেক জায়গাতেই কিন্তু হয়েছে, অনেক জেলাতেই হয়েছে। আর যেহেতু আমাদের এটা গ্রাম, সেই জন্য ঠান্ডা আবহাওয়াটা একটু বেশি। তো দেখো বন্ধুরা, অনেক ভোর এখন কিন্তু, তবু মনে হচ্ছে যেন সকাল হয়ে গিয়েছে। আর এখন আমি দেখো এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, আজ কিন্তু খুব ভালো লাগছে, কারণ উঠোনে আর ধুলো উড়ছে না, আর ঝাড়ানোটা বেশ ভালো হলো। ঝাড় দিয়ে চলে এলাম কলপাড়ে ঠাকুর বাসনগুলো ধুতে। আর ইতিমধ্যে রোদ উঠে গেছে। কালকে ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, সূর্যি মামা কিন্তু ঠিক তার টাইমে উঠে যাবে। হয়তো এটা বেশি দেখা যায়, আমি কিন্তু এটা খেয়াল করেছি, যেদিন বৃষ্টি হয় তার পরের দিন খুব তাড়াতাড়ি সূর্যি মামার দেখা পায়। এটা কি আমার ধারণা, না এটা সত্যিই ঘটে জানি না, কিন্তু এটা আমি দেখেছি, যেদিনে বৃষ্টি হবে তার পরের দিন একটু বেশি তাড়াতাড়ি সূর্য মামাকে দেখতে পাওয়া যায়। সূর্যের তাপটা খুব বেশি নেই, অন্যদিন যেমন এখানে বসতে পারা যেত না, আর সেইভাবে কিন্তু নেই। আজকে মানে তাপটা লাগছে, কিন্তু সেই শীতকালের মতো খুব অল্প অল্প করে। কালকে বৃষ্টি যখন হয়েছিল, তখন এই যে টিনের থেকে জল পড়ে পাপোশটা ভিজে গিয়েছিল। আর আমাদের টিনগুলো মাঝে মধ্যে ফাটা আছে, তো ঘরের মধ্যেও টুকটাক অনেক জায়গায় বৃষ্টি পড়ে। তো সেই জন্য কি করলাম, ওই যে ঘর মোছাটা আছে ওটা দিয়ে মুছে মুছে জল তুলেছিলাম বালতিতে, তাই ওটাকেও রোদে দিয়ে দিলাম। এটাই একটা সমস্যা হচ্ছে যে যখনই বৃষ্টি হয় টিনের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ে, আর বাড়ির এখানে সেখানে পড়ে। বিশেষ করে যেদিন ঝড় দেয় সেই দিনগুলো একটু বেশি সমস্যা হয়। ঝড়ে বৃষ্টির ঝিটাসটা একটু বেশি করে দেওয়াল বেয়ে পড়ে যায়। এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যেখানটায় আমি উনুনটায় গোবর লেপা দিচ্ছি, জানো তো বন্ধুরা, এখানটাতেও খুব বৃষ্টি হয়েছে। যদিও শুকনো হয়ে গেছে, কারণ এতদিন শুকনো আবহাওয়া ছিল সেই জন্য। আর উনুনের ভেতরটাই শুধু পড়েনি, কারণ উনুনটা ঢাকা দেয়া ছিল। তো যেহেতু কালকে এই যে এত ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য এদিক ওদিক নোংরা ছিল, অনেকক্ষণ লাগলো পরিষ্কার করতে। আর এখন এই যে উনুনটা ভালো করে গোবর লেপা দিয়ে দিচ্ছি।
কাজের ফাঁকে ছেলেকেও পড়তে বসিয়েছিলাম, একবার করে ছেলেকে পড়া দেখাচ্ছিলাম, একবার করে কাজ করছিলাম। আর এখন একটু ছেলে গেছে খাবার খেতে, কারণ ওকে প্রথমেই পড়তে বসিয়েছিলাম, তো বললাম যে কিছুক্ষণ পড়ার পর খাবি। আর ও এখন বিস্কুট খাচ্ছে অন্য রুমে, সেই সুযোগে আমি এই যে আন্নাতে যে জামা কাপড়গুলো, সরি আন্না না, এই যে আমার ডিমানের যে ওপরের ডান্ডাগুলো আছে, এই পালঙ্কের ডান্ডাগুলো না, এটা বলতে গেলে বারবার আমি ভুল করি। তো এই ডান্ডাগুলোর ওপরেই বেশিরভাগ জামা কাপড় ব্যবহার করার পর টুকটাক রাখা হয়ে যায়। আর সকালে যখন বিছানাগুলো পরিষ্কার করে ঝাড়ি, তখন ভালো করে চারিদিকটা গুছিয়ে নিই। তো এদিক ওদিক ঝুলতে থাকা জামা কাপড়গুলো এখন একটু সময় পেয়েছি, তো দেখলাম যে ছেলেও খেতে গেল, তাই এই সময় সবগুলো গুছিয়ে নিচ্ছি। ওটা গুছিয়ে নেওয়ার পর এখন একটু জানালাটাও খুলে দেবো। কদিন ধরে যা গরম ছিল, সকালে ঘুম থেকে ওঠার পর এই জানালাটা খুলতেই পারতাম না। জানালা খুললেই বাইরে থেকে একটা গরম তাপ আসতো, আর রোদটাও খুব বেশি ছিল। মানে ওই 6টা 6:30টার দিকে যদি খুলতাম জানালাটা, তাও যেন রোদ আসতো, একটু বেশি রোদ আসে এই জানালার দিকে। আজ দেখো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, আর পর্দাটাও নড়ছিল, তাই ছেলে তো পড়বে, সেই জন্য জানালাটা খুলে দিলাম। কালকে বৃষ্টিতে আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে দেখো একবার তোমরা। যেখানটায় রান্না করি ঠিক সেইখানটাই হনুমান লাফিয়ে টিনগুলোকে ভেঙে দিয়েছিল। আর এইখানটায় একটা ত্রিপল দেওয়া ছিল। তো এত বৃষ্টি হয়েছে যার জন্য ত্রিপলের জল জমা হয়েছে, আর সেই জলটাই দেখো টপ টপ করে পড়ছিল। তো আমি ভাবলাম যে এভাবে পড়লে কি করে চলবে, তাই একবারই সবটা ফেলি। কিন্তু একবারে সবটা ফেলতে গিয়ে হলো আরেক ঝামেলা, পুরো উনুনটার চারিপাশে ছড়াছড়ি হয়ে গেল। এখন একটাই চিন্তা যে এভাবে রান্না করব কি করে। মানে রান্নাঘরের সামনেটাই যদি এরকম অবস্থা থাকে, তাহলে আমি বসবো কোথায় আর রান্নাই বা করবো কোথায়। তবু জলটা তো ফেলতে হবে, রান্নাটা পরের কথা। তো সব জলটাই মোটামুটি ফেলে দিলাম ত্রিপলের মধ্যে যতটা ছিল। আর একটু একটু পড়ছে, অন্য কোনো সাইড থেকে আসছে, তার জন্য এই বালতিটা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা ওইখানটা কিরকম ভিজে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে না, আজকে একটু গ্যাস সিলিন্ডারেই রান্নাটা করে নিই। তো কি বলতো বন্ধুরা, আমরা এই মধ্যবিত্ত পরিবারের বউয়েরা যদি একটু বুদ্ধি আর হিসেব করে চলি, তাহলে না সংসারে কোনো অভাবও থাকবে না। তো এখানে দেখলাম রান্না যদি আমি নাও করতে পারি, তো ভাতটা তো বসানোই যেতে পারে। কারণ ভাতের সঙ্গে তো আর আমাকে বসতে হচ্ছে না, একটু একটু জালটা ঢেলে দিতে হবে। ওই যতক্ষণ জ্বলবে একটা কাঠ, তারপর আর একটা কাঠ, ব্যাস। কাজের ফাঁকে একবার করে উনুনটা আমি জাল দেব, এটা ভেবে ভাতটা বসিয়ে দিচ্ছি। কারণ ভাতটাও যদি হয় উনুনে, তাহলে কিছুটা গ্যাস সাশ্রয় করা যাবে। যখন আমরা পারবো, যখন সুযোগ আছে, তখন একটু হিসেব না করলে একদমই চলে না গো। তো যাই হোক, সেই জন্য কাঠ দিয়ে উনুনটা জ্বালছিলাম। আর এক সমস্যা হলো যে কালকে কাঠগুলো ভিজে গিয়েছিল বলে জ্বলছিল না। আর এই যে বাইরের কাঠগুলো, এগুলো তো আরো ভিজেছে। কিন্তু ওই যে ছোট ত্রিপলটা ঢাকা দেওয়া আছে, সেটার জন্যই আমি কাঠগুলোর মাঝখানে যে কাঠ রয়েছে সেইগুলো নিয়ে এলাম। একবার আমার মনে ছিল এইভাবে আমি উনুন জ্বেলেছিলাম, তাই আজ মনে পড়লো। সেই জন্য ওই যে কাঠের যে অনেক জমা করা আছে কাঠ, ওইখান থেকে মাঝের কাঠগুলো নিয়ে এসে জ্বাললাম। দেখলাম যে হ্যাঁ, খুব ভালো করেই জ্বলছে। আজকে মা খাবেন কুঁদরি ভাতে। তো জানো তো বন্ধুরা, ছোটবেলায় আমি না এগুলোকে খুব অবাক ভাবে ভাবতাম যে কুঁদরি ভাতে বা অন্যান্য পটল ভাতে, কুমড়ো ভাতে, এগুলো আবার কি রকম। কিন্তু হ্যাঁ গো বন্ধুরা, এমন অনেকেই আছে যে এগুলো খায়। আর এমনকি বলতে গেলে এগুলো মাঝে মধ্যে সবাই যদি খায়, শরীরের জন্য খুবই ভালো। আমরা তো প্রতিদিনই তেল মশলা দিয়ে এটা ওটা বিভিন্ন রকম সবজি খাচ্ছি, বা মাছ মাংস ডিম খাই, কিন্তু এই সমস্ত জিনিসগুলো খাওয়া সত্যি শরীরের জন্য খুবই উপকারী। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখন চলে এসেছিলাম কলপাড়ে। এই যে ঢেঁড়স গুলো আছে, এগুলো আমি ভাজা করব। ভাজা বলতে তেল দিয়ে পুরোপুরি ভাজা না, অল্প একটু সেদ্ধ করব, তারপর রসুন দিয়ে ছুঁকে দেবো, যেটাকে বলা যায় চচ্চড়ি বা ছেচকি। তো এটা করলে অল্প একটু তেলে ভালো করে হয়ে যাবে।
আর যদি পুরো ভাজা করি তাহলে অনেকটাই তেল লাগবে। ভাতটা আমার হয়ে গিয়েছে বলে আজকে উনুনে আলুগুলো পুড়তে দিলাম। যে কুদরি ভাতে যখন হচ্ছে তখন যারা ওটা খাবে না, কারণ কুদরি ভাতে আমি খাই না, তাই আমাদের যারা খাবো না তাদের জন্য আলুগুলো পুড়তে দিয়ে দিলাম। আলু যদি আরো আলাদা করে গ্যাসে সেদ্ধ করতে দিই তাহলে আবার গ্যাসটা পুড়বে। তো এরকম ভাবে একটু অল্প আধটু একটু মাথায় বুদ্ধি খাটিয়ে টুকটাক করে দু তিনটে তরকারি করে নিলাম। যেমন কুদরি ভাতে আলু পোড়া, আর করব ডাল আর ভেন্ডির ছেচকি। তো ব্যাস, আজকের মেনু এইগুলো। সংসারে চলতে গেলে আমাদেরকে না নানান দিকটা দেখে চলতে হয়, যে কিভাবে একটু হিসেব করে চললে আজকে খরচটা কম হবে। আর যদি খরচটা কমাতে পারি আজকের দিনটা, তাহলে হয়তো আগামী দিনের কোনো সমস্যা হলে অসুবিধে হলে তখন আমরা সেই জায়গাটা পূরণ করতে পারবো আজকের সঞ্চয়টা দিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে তো এটাই ভুলে গিয়েছি। তো ঝড়ে না আম পড়েছিল, আর সেই আমগুলো কেটে করে এখন আমি আচার করছি। তোমরা তো দেখলে আজ খুব বেশি তো রান্না করিনি, তাই একটু ফাঁকা সময় পেয়ে সঙ্গে সঙ্গে আমি আচারটাই বসিয়ে দিয়েছি। আর ওটা দিচ্ছি একটা মশলা, ওটাই আছে শুকনো লঙ্কা আর পানমৌরি, আর মা কিছু একটা দিয়েছিলেন। তো সবগুলোকে একসঙ্গে বেটে করে আমি এই যে আচারটা বানাচ্ছি, এটা যখন কিছুটা ফুটে এসেছিল, গুড়টা যখন পুরো অনেকটাই পুরো হয়ে গেছিল, তখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু দেওয়া যাবে না, গুড়টাকে আমের সঙ্গে ফুটতে দিতে হবে, একদম শেষ সময়ে দিতে হবে। কারা কারা আমের আচার করে নিয়েছো এটা কিন্তু অবশ্যই বলবে। আমি কিন্তু আজ প্রথম করলাম, এর আগে একদিনও করা হয়নি। আমের চাটনি করেছিলাম কিন্তু আচার আজকেই ফার্স্ট করলাম। ওই যে ভেন্ডিটা যেটা ছেচকিটা ছুকবো বললাম রসুন দিয়ে, ওটার জন্য এই রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন রসুনটা একটু ভালো করে থেতো করে নিয়েছি। এইদিকে দেখো মা কতগুলো আলু কিন্তু তুলে নিয়ে ভালো করে চটকে দিয়েছিল, আর যেগুলো পুড়েনি সেইগুলো বাকিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে পাকা উচ্ছে কতগুলো পুড়তে দিয়েছিলেন। পাকা উচ্ছে বলতে উচ্ছেগুলো প্রথমে কিন্তু পাকা ছিল না, পুড়িয়ে নেওয়ার পর যখন চটকানো হয়েছে তখনই কিন্তু পাকা পাকা বীজ বেরিয়েছে। তো যাই হোক, মা কিন্তু পাকা বীজ খেতে পছন্দ করেন, তাই মা বললেন ফেলার দরকার নেই। তো ভালোই হলো, তাই ফেললাম না। এগুলো এখন পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে চটকানো হবে, তবে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। যে কোনো পোড়া খাবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকালে কিন্তু এর স্বাদ অনেক বেশি হয়। আর এই স্বাদ কিন্তু সহজে পাওয়া যায় না উনুনে না পোড়ালে। তো ভালো মন্দ মিশিয়ে একটু হিসেব করে বুদ্ধি খাটিয়ে আজকের দিনটা আমি চালিয়ে নিলাম। আর আজকে যেভাবে চালালাম তাতে কিন্তু আশা করি যে সংসারের জন্য কিছুটা হলেও আমি অর্থের সঞ্চয় করতে পারলাম। আর একদিকে কিন্তু খাবার দাবার গুলোও ভালোই সুস্বাদু পেলাম। কি বলুন তো বন্ধুরা, ঠিক বললাম তো? তো তোমরাও কিন্তু এরকম মাঝে মধ্যে অল্প একটু সেদ্ধ বা পোড়া খাবার দিয়ে খাবার খাবে, দেখবে খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রতিদিন এত তরি তরকারি না খেয়ে একদিন দুদিন মাঝে মধ্যে অবশ্যই খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে সবার সাথে।